সরকারি সাদত কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের আমার সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সকলেই স্ব অবস্থান থেকে নিরাপদে আছো এবং ভালো আছো। প্রিয় ছাত্রছাত্রী, করোনা নামক এই ভয়াবহ অতিমারি এবং দেশের বন্যা পরিস্থিতি আমাদের সমগ্র জীবনকে বিপর্যস্ত করে তুলেছে। হয়তো খুব শীঘ্রই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এরকম বৈরী পরিবেশ হতে মুক্তি দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় ছাত্রছাত্রী, আজ আমি তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে তোমাদের 22-1601 কোড অধিভুক্ত history of the Muslims in India up to 1526 এই বিষয় শিরোনাম থেকে আমি আজকে আলোচনার জন্য যে বিষয়টি বেছে নিয়েছি একটি ইন্টারেস্টিং বিষয়। সেটি হলো সুলতান রাজিয়ার শাসনকাল অথবা অ্যাচিভমেন্ট অফ সুলতান রাজিয়া। ভারতীয় উপমহাদেশে মূলত ইসলামী শাসন অর্থাৎ ইসলামী শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন কুতুবউদ্দিন আইবেক 1206 খ্রিস্টাব্দে এবং কুতুবউদ্দিন আইবেকের প্রতিষ্ঠিত দিল্লি সালতানাত, যেটিকে আমরা বলি, এই সালতানাত 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত অত্যন্ত দক্ষতার সাথে টিকে ছিল। এই 1206 থেকে 1526 খ্রিস্টাব্দ প্রায় 322 বা 21 বছরের অধিককাল সময় এই পুরা সালতানাত পিরিয়ডে একজন মাত্র মহিলা শাসক যিনি দিল্লি সালতানাতের মনসদ অলঙ্কৃত করেছিলেন, সেই মহিষী নারী হচ্ছেন সুলতান রাজিয়া। প্রিয় ছাত্রছাত্রী, সুলতান রাজিয়া দিল্লি সালতানাত যদিও কুতুবউদ্দিন আইবেক প্রতিষ্ঠিত করেছিলেন, কিন্তু এই সুলতান রাজিয়ার পিতা
ইলতুৎমিশকে বলা হয় এই দিল্লি সালতানাতের রিয়াল ফাউন্ডার, অর্থাৎ প্রকৃত প্রতিষ্ঠাতা। কেননা এই ইলতুৎমিশ একজন যোগ্য এবং বিচক্ষণ শাসক ছিলেন। তিনি দিল্লি সালতানাতকে একটি ভিন্ন ধারায় এবং উচ্চাসনে প্রতিষ্ঠিত করেন, যে কারণে তাকে দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে অভিহিত করা হয়। প্রিয় ছাত্রছাত্রী, এই ইলতুৎমিশ তার যে সমস্ত উত্তরাধিকারী রেখে গিয়েছিলেন, তাদের মধ্যে তিনি মনে করেছিলেন তার ছেলেদের তুলনায় মেয়ে অর্থাৎ তার কন্যা রাজিয়া অপেক্ষাকৃত যোগ্য ছিলেন। সেই কারণে তিনি তার কন্যা সুলতানাকেই অর্থাৎ এই রাজিয়াকেই তিনি তার জীবদ্দশায় পরবর্তী উত্তরাধিকারী মনোনয়ন করে যান। ইলতুৎমিশের পুত্রগণ সম্ভবত, শুধু সম্ভবতই নয়, আমরা পরবর্তীতে দেখেছি তার পুত্রগণ বাস্তবেই অযোগ্য ছিলেন এবং বুদ্ধিমান শাসক ইলতুৎমিশ সেটি বুঝতে পেরেছিলেন। তাই তিনি তার কন্যা রাজিয়াকে দিল্লি সালতানাতের পরবর্তী শাসক হিসেবে মনোনীত করে যান। কিন্তু তুর্কি আমিররা বংশানুক্রমিক অধিকার অপেক্ষা তাদের মনোনীত প্রার্থীকেই সিংহাসনে স্থাপন করা তুর্কি প্রথা ও সংবিধান বলে তারা মনে করত। সুতরাং তারা রাজিয়ার দাবিকে নস্যাৎ করে ইলতুৎমিশের মৃত্যুর পর ইলতুৎমিশের পুত্র রুকনুদ্দিন ফিরোজকে সিংহাসনে বসান। কিন্তু খুব অল্প দিনের মধ্যেই এই রুকনুদ্দিনের মাতা ও শাহ তুরগানের অত্যাচার ও রুকনুদ্দিনের কুশাসনে জনগণ অতিষ্ঠ হয়ে পড়ে এবং এই রুকনুদ্দিন ফিরোজের কুশাসনে বিরক্ত হয়ে তখন তুর্কি আমিররাও তার বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে। মুলতান, লাহোর, বাদাউন প্রভৃতি শাসনকর্তারা সেনাদল সহ দিল্লির অভিমুখে এই রুকনুদ্দিন ফিরোজের বিরুদ্ধে বিদ্রোহে এগিয়ে আসেন এবং রুকনুদ্দিন ফিরোজ তাদের বাধা দানের প্রচেষ্টা করে ব্যর্থ হন এবং রুকনুদ্দিন ফিরোজ এ সময় নিহত হন। প্রিয় শিক্ষার্থী, এই সুযোগে রাজিয়া দিল্লির আমির ও নাগরিকদের সাহায্যে দিল্লির সিংহাসনে অধিষ্ঠিত হন
1236 সালে। প্রিয় শিক্ষার্থী, সুলতান রাজিয়ার সিংহাসন লাভের সাংবিধানিক কিছু বৈশিষ্ট্য ছিল। প্রথমত, দিল্লির জনসাধারণ রাজিয়াকে সিংহাসনে বসায়। সিংহাসনের উত্তরাধিকার সংক্রান্ত বিষয়ে জনসাধারণের ভূমিকা দিল্লিতে এই প্রথম পরিলক্ষিত হয়। দ্বিতীয়ত, তাবাকাতে নাসিরিতে উল্লেখ করেছেন দিল্লির জনসাধারণের সমর্থন পুষ্ট হয়ে রাজিয়া জনসম্মুখে ঘোষণা করেন যে যদি তিনি জনস্বার্থ রক্ষায় ব্যর্থ হন তবে জনগণ তাকে যে শাস্তি প্রদান করবেন তিনি খুশি মনে সেটি মেনে নেবেন। এই চুক্তির দ্বারা তিনি অর্থাৎ সুলতান রাজিয়া জনসাধারণকে দিল্লি সালতানাতের ইতিহাসে সর্বপ্রথম আশা ও আকাঙ্ক্ষা পূরণের অলিখিত প্রতিশ্রুতি দিয়েছিলেন। তৃতীয়ত, ইলতুৎমিশ রাজিয়াকে উত্তরাধিকারী নির্বাচন করলেও তুর্কি আমিররা তাকে সিংহাসন বঞ্চিত করেছিল। এখন রাজিয়া সিংহাসনে অধিষ্ঠিত হওয়ায় ইলতুৎমিশের শেষ ইচ্ছা পূরণ হয়, অর্থাৎ তার আদেশটি সম্মানের মর্যাদায় প্রতিষ্ঠিত হয় এবং সুলতান রাজিয়া বৈধ স্বীকৃতি লাভ করে। চতুর্থত, সুলতান রাজিয়া ছিলেন মধ্যযুগের ভারত ইতিহাসের প্রথম নারী শাসক, যেটি ইতিপূর্বেই আমি তোমাদেরকে বলেছি যে 1206 সালে সালতানাত প্রতিষ্ঠিত হবার পর থেকে শুরু করে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত এই 300 বছরের অধিক কাল যে সমস্ত শাসকেরা এই মুসলিম ভারত শাসন করেছেন তাদের মধ্যে একমাত্র নারী শাসক ছিলেন এই সুলতান রাজিয়া। তাই এটি একটি চমকপ্রদ ঘটনা ইতিহাসে। পঞ্চমত, রাজিয়ার সিংহাসনে অধিষ্ঠিত হবার পশ্চাতে তখনকার আলেম উলামাদের কোনো ভূমিকা বা মতামত দেওয়ার অবকাশ ছিল না, অর্থাৎ আলেম উলামাদের বিনা সম্মতিতে নারী শাসক সিংহাসনে বসতে পারেন। রাজিয়ার এই সিংহাসনে অধিষ্ঠিত হওয়া বা তার সিংহাসনে নির্বাচিত হওয়ার এটি অত্যন্ত সুস্পষ্টভাবে প্রমাণ করে। ষষ্ঠত, প্রাদেশিক শাসনকর্তা
রুকনউদ্দিনের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করে একটা সাংবিধানিক নজির তৈরি করেছিলেন যে প্রাদেশিক আমিরদের সম্মতি ছাড়া দিল্লির সুলতান নিয়োগ করা যাবে না। রাজিয়া দিল্লির জনগণ এবং দিল্লির আমিরদের সাহায্যে সিংহাসন পেয়ে এই বিপজ্জনক প্রথা নস্যাৎ করে দিয়েছিলেন। অর্থাৎ এটি বহুদিন থেকে চলে আসা এই নজির তিনি রাজিয়া ভেঙে দিয়েছিলেন। সপ্তমত, রাজিয়ার সিংহাসনের আহরণের বৈশিষ্ট্য এই ছিল যে তিনি তুর্কি অভিজাতদের হাতে বিকেন্দ্রিত ক্ষমতাকে নিজ হাতে কেন্দ্রীভূত করার ব্যবস্থা করেছিলেন। তুর্কি সুলতানের এই শিশুকালে রাজিয়াই সর্বপ্রথম সুলতানদের হাতে কেন্দ্রীভূত ক্ষমতা গঠনের অথবা ক্ষমতা গ্রহণের প্রয়োজনীয়তা অনুভব করেন। পরে গিয়াসউদ্দিন বলবন অবশ্য সুলতান রাজিয়ার এই নীতিকে সুদৃঢ়ভাবে সমর্থন করেছিলেন। প্রিয় শিক্ষার্থী, সুলতান রাজিয়া দিল্লির সালতানাতে অধিষ্ঠিত হয়ে নানা বিদ্রোহ দমনে নিজেকে নিয়োগ করেন। রাজিয়া সিংহাসনে অধিষ্ঠিত হয়েও তিনি নিষ্কণ্টকভাবে তার রাজক্ষমতা তিনি ভোগ করতে পারেননি। যে সকল প্রাদেশিক আমির তার বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন এবং অনেকেই তখন এই দিল্লি অবরোধ করেছিলেন এবং এই সুলতান রাজিয়াকে তারা মেনে নিতে রাজি হননি। কারণ তারা আশঙ্কা করেছিলেন এই নারী ক্ষমতায়নের ফলে তাদের ক্ষমতা কমে যাবে, তারা অবহেলিত হয়ে পড়বে। তাই তারা দিল্লি অবরোধ করেছিলেন। সুলতান রাজিয়া সম্মুখ যুদ্ধে এ সমস্ত বিদ্রোহীদেরকে পরাস্ত করতে ব্যর্থ হন। তিনি শেষ পর্যন্ত ভেদ নীতির দ্বারা প্রাদেশিক আমিরদের মধ্যে বিচ্ছেদ ঘটান এবং কবির খান ও মালিক ইউজউদ্দিনকে নিজের পক্ষে আনেন। এর ফলে তার প্রতিপক্ষরা পালিয়ে যায়। বিরোধী চক্রের অন্যতম প্রধান উজির নিজামুল মুলক জুনাইদি নিহত হন। এরপর সুলতান রাজিয়া ক্ষণিক সময়ের জন্য হলেও নিষ্কণ্টক মুক্ত হন এবং স্বাধীনভাবে রাজ্য পরিচালনা শুরু করেন। এরপর সুলতান রাজিয়া শাসন সংগঠনের কাজে হাত দেন। তিনি তার সমর্থকদের দায়িত্বপূর্ণ পদগুলোতে নিয়োগ দেন
তিনি মালিক কবির খানকে লাহোরের আমির নিযুক্ত করেন। মিনহাজের মতে রাজিয়ার শাসন সংগঠনের ফলে পূর্ব বাংলা থেকে পশ্চিমে সিন্ধু পর্যন্ত সকল মালিক ও আমির তার বশ্যতা স্বীকার করে নেয়। এরপর রাজিয়া পরবর্তীতে রাজপুতদের ছত্র ভঙ্গ করার জন্য চেষ্টা চালান এবং তাদেরকে তিনি পরাজিত করেন। এই পরাজয়ের ফলে তুর্কিদের সামরিক মর্যাদা সামান্যতম হলেও হ্রাস পায়। প্রিয় শিক্ষার্থী, সুলতান রাজিয়া এই সময় শাসন পরিচালনার কাজ নিজেই করেছেন। তিনি পুরুষদের পোশাক পরে দরবারে বসতেন, হাতির পিঠে চড়ে বিভিন্ন স্থানে যাতায়াত করতেন। তিনি পর্দার ব্যবহার ত্যাগ করেন। দ্বিতীয়ত, সরকারের কর্মচারী নিয়োগের সময় তিনি তুর্কিদের বাদ দিয়ে অতুর্কিগণকেও নির্বাচন করেন। তার অন্যতম প্রধান কর্মচারী ছিলেন হাফসি বা আবিসিনীয় জামাল উদ্দিন ইয়াকুব। ইয়াকুবের পদমর্যাদা ছিল আমিরি আখুর, অর্থাৎ অশ্বারোহী বাহিনীর প্রধান। তিনি তুর্কি অভিজাতদের একচেটিয়া অধিকার খর্ব করার জন্য অতুর্কিদের এ সমস্ত উচ্চ পদে নিয়োগ দান করেছিলেন। প্রিয় শিক্ষার্থী, সুলতান রাজিয়া হিন্দু রাজাদের বিদ্রোহ দমন করার আপ্রাণ চেষ্টা চালান। ইলতুৎমিশের পর চৌহান রাজপুতরা রণথম্বর দুর্গ অধিকার করে নেয়। রাজিয়া দুর্গটি অর্থাৎ এই দুর্গটি উদ্ধারের জন্য বা পুনরুদ্ধারের জন্য তিনি অভিযান প্রেরণ করেছিলেন, কিন্তু সে অভিযান সফল হয়নি। তিনি গোয়ালিয়র দুর্গ পুনরুদ্ধারেও ব্যর্থ হয়েছিলেন। এর ফলে দিল্লি সুলতানের সামরিক মর্যাদা সামান্য ক্ষুণ্ণ হয়। চৌহান ও মেওয়াতীয়রা দিল্লির বিরুদ্ধে গেরিলা যুদ্ধ চালাতে থাকে। প্রিয় শিক্ষার্থী, রাজিয়ার বিরুদ্ধে তুর্কি অভিজাতদের বিদ্রোহ এবং তার বিরুদ্ধে এই তুর্কি অভিজাতদের বিদ্রোহের নানা কারণ ছিল। রাজিয়ার শাসন সংগঠন নীতি তুর্কি আমিরদেরকে বিভক্ত করে দিয়েছিল। প্রথমত, তিনি সকল ক্ষমতা নিজ হাতে কেন্দ্রীভূত করেন এবং তুর্কি আমিরদেরকে নিতান্তই কর্মচারী হিসেবে গণ্য করেন। তুর্কি আমিরেরা নিজেদের সরকারের অংশ বলে গণ্য করত এবং সুলতানকে নিজেদের ইচ্ছায় সকল সময় পরিচালিত করবার বাসনা পোষণ করত।
কিন্তু সুলতান রাজিয়া তাদের এই বাসনাকে চূর্ণ করে দেয়। দ্বিতীয়ত, রাজিয়া তার শাসন সংগঠনের ক্ষেত্রে হাফসি জামালউদ্দিন ইয়াকুবকে উচ্চ পদে নিয়োগ দানের ফলে এবং এই জামালউদ্দিনকে অধিক ক্ষমতা প্রদানের ফলে, যদিও কোনো কোনো ঐতিহাসিক বলেছেন যে সমালোচনা করেছেন ইয়াকুবের সাথে রাজিয়ার প্রণয় ছিল, আসলে সেটি ভুল ব্যাখ্যা। বিখ্যাত পর্যটক ইবনে বতুতাও কিন্তু এমত পোষণ করেছিলেন। অধিকাংশ ঐতিহাসিকদের মতে এই অভিমত সত্যিকার অর্থে ঠিক নয়। তিনি কেবলমাত্র তুর্কি অভিজাতদের গর্বকে খর্ব করার উদ্দেশ্যে তিনি তুর্কি অভিজাতদেরকে বাদ দিয়ে অতুর্কিদের শাসন ব্যবস্থায় নিয়োগ দিয়েছিলেন। প্রিয় ছাত্রছাত্রী, আলাতুনিয়ার বিদ্রোহ ও রাজিয়ার পতন, সুলতান রাজিয়া এভাবে ক্ষমতা অধিগ্রহণ করায় তুর্কি আমিররা তার বিরুদ্ধে গোপনে ছোট ছোট জোটবদ্ধ হয়ে বিদ্রোহ ঘোষণা করে। প্রথম লাহোরের শাসনকর্তা কবির খান বিদ্রোহ ঘোষণা করেন। রাজিয়া এই বিদ্রোহ দমন করে দিল্লিতে ফিরে আসেন। যেহেতু দিল্লির জনগণ রাজিয়াকে সম্পূর্ণরূপে সমর্থন করতেন, সেহেতু বিদ্রোহীরা রাজিয়াকে দিল্লি থেকে চক্রান্ত করে বের করে দেওয়ার ব্যবস্থা করেন। পরবর্তীতে আলাতুনিয়া বিদ্রোহ ঘোষণা করলে রাজিয়া দিল্লি ছেড়ে এই আনাতোলিয়াকে দমনের উদ্দেশ্যে বের হন। দিল্লির প্রধান আমির আইতিগিন এদিকে আলাতুনিয়ার সঙ্গে চক্রান্তে জড়িত ছিলেন। রাজিয়া আলাতুনিয়াকে আক্রমণের সময় এই আলতুনিয়ার হাতে তিনি বন্দী হন। হাফসি সেনাপতি জামালউদ্দিন ইয়াকুবকে তখন হত্যা করা হয়। দিল্লির আমিররা অর্থাৎ তুর্কি অভিজাতরা তখন সুলতান রাজিয়ার ভ্রাতা মইজুদ্দিন বাহরাম শাহকে দিল্লির সিংহাসনে বসায়। প্রিয় শিক্ষার্থী, এরপরেও রাজিয়া এই সিংহাসন পুনরুদ্ধারের সর্বশেষ চেষ্টা চালিয়েছিলেন। রাজিয়ার শেষ অভিযান এবং তার পতন, আলতুনিয়াকে তেমন কোনো উচ্চপদ না দেওয়ার ফলে এই আলতুনিয়া বিদ্রোহী চক্র থেকে সরে আসেন। আলতুনিয়া প্রতিশোধ নেবার জন্য ব্যস্ত হয়ে পড়েন। এই সুযোগে রাজিয়া এই আলাতুনিয়াকে বিবাহের প্রস্তাব প্রেরণ করেন এবং এই বিদ্রোহী
আলিয়াতুনিয়া বা আলতুনিয়াকে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিল্লির সিংহাসন পুনরুদ্ধারের শেষ চেষ্টা করেন। তখন এই আলতুনিয়া সহ সসৈন্যে তিনি দিল্লির দিকে এগিয়ে আসেন, কিন্তু তুর্কি অভিজাতদের আক্রমণে এই আলতুনিয়া বা আলাতুনিয়া নিহত হন। পরবর্তীতে সুলতান রাজিয়াকে হত্যা করা হয়। প্রিয় ছাত্রছাত্রী, সুলতান রাজিয়া 1236 থেকে 1240 খ্রিস্টাব্দ পর্যন্ত মাত্র 3 বছর 6 মাস 6 দিন তিনি দিল্লির শাসন ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন। এ সময়ে তিনি তার নিজের যোগ্যতার প্রমাণ রেখেছেন। এই সুলতান রাজিয়ার পতনের যে কারণ, সেটি জন্য মোটেই সুলতান রাজিয়া দায়ী নন। কেননা তুর্কি আমিররা স্ত্রী লোকের অর্থাৎ নারীদের শাসন মেনে নিতে চায়নি, অথবা নারীদের শাসন মেনে নিতে তারা প্রস্তুত ছিল না। তাই তারা এই রাজিয়াকে উচ্ছেদের প্রচেষ্টা চালায়। প্রিয় ছাত্রছাত্রী, অধিকাংশ আধুনিক গবেষক এই মতামতকে ভ্রান্ত বলে মনে করেন। মুসলিম জগতে নারী শাসকের দৃষ্টান্ত বিরল নয়, যথা হালবের রানী সুফিয়া খাতুন, মিশরের রানী সাজারাতুদ্দুর। রাজিয়া সিংহাসনে বসবার সময় মুসলিম জনসাধারণ ও আলেম উলেমারাও কিন্তু কোনো রকম আপত্তি তোলেনি। আসলে রাজিয়া তুর্কি আমিরদের একচাটিয়াভাবে তাদের ক্ষমতা হ্রাস করেছিলেন বলে কোনো ঐতিহাসিকরা বলে থাকেন যে সে কারণেই হয়তোবা তুর্কি আমিররা সুলতান রাজিয়াকে পরাস্ত করার জন্য উঠে পড়ে লেগেছিলেন। প্রিয় শিক্ষার্থী, পরিশেষে আমরা বলতে পারি ভারতের মুসলিম শাসনের ইতিহাসে সুলতান রাজিয়া ছিলেন দিল্লির সিংহাসনে আরোহণকারী প্রথম ও একমাত্র মহিলা শাসক। সালতানাতের এক সংকটকালে তিনি সিংহাসনে অধিষ্ঠিত হন। ঐতিহাসিক মিনহাজের মতে 3 বছর 6 মাস 6 দিন মাত্র তিনি রাজত্ব করতে পেরেছিলেন। তিনি ছিলেন ব্যক্তিত্ব সম্পন্ন এবং অসাধারণ প্রতিভাশালী একজন নারী। তিনি তার প্রচলিত মুদ্রায় নিজেকে উমদাতুল মিসওয়ান বা নারীদের মধ্যে বিশিষ্ট বলে নিজেকে উল্লেখ করেন। মিনহাজ উস সিরাজ তাকে মহান, নিরপতি, বিচক্ষণ, ন্যায়পরায়ণ ও মহানুভব বলে বর্ণনা করেছেন। মিনহাজের মতে
তিনি একজন সার্বভৌম নৃপতির প্রয়োজনীয় সকল গুণাবলী ও যোগ্যতার অধিকারী ছিলেন। চারিত্রিক দৃঢ়তায় তিনি নিজেকে পুরুষের চেয়ে অধিক যোগ্যতার পরিচয় দিয়েছিলেন। প্রিয় শিক্ষার্থী, অনেকে সুলতান রাজিয়াকে অনেক ঐতিহাসিক সুলতানা রাজিয়া বলে আখ্যা দিয়ে থাকেন, কিন্তু সুলতানা শব্দের অর্থ সুলতানদের পত্নী এবং সুলতানের স্ত্রীলিঙ্গ। তাই সুলতানা রাজিয়া নয়, শব্দটি সুলতান রাজিয়া হবে। এবং এ বিষয়ে বেশিরভাগ ঐতিহাসিক মতামত পোষণ করেছেন। প্রিয় শিক্ষার্থী, দিল্লি সালতানাতের 1206 খ্রিস্টাব্দ হতে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত, অর্থাৎ লোদি বংশের শেষ শাসক ইব্রাহিম লোদির পরাজয়ের আগ পর্যন্ত দিল্লি সালতানাতের যত শাসকের আবির্ভাব ঘটেছিল, তাদের মধ্যে এই একমাত্র নারী শাসক হচ্ছেন সুলতান রাজিয়া। তিনি যদি অধিককাল শাসন ক্ষমতায় থেকে শাসন ব্যবস্থা পরিচালনা করতে পারতেন এবং তুর্কি আমির তথা অভিজাতদের পুরোপুরিভাবে দমন করতে সক্ষম হতেন, তাহলে তিনি দিল্লি সালতানাতের ইতিহাসকে একটি অনন্য ও উচ্চ মার্গে সুপ্রতিষ্ঠিত করতে পারতেন। প্রিয় শিক্ষার্থী, আমরা সুলতান রাজিয়া সম্পর্কে জানলাম। এটি এই তোমাদের 22-1601 কোডভুক্ত বিষয়ের একটি অন্যতম টপিকস। তোমরা তোমাদের পাঠ্যপুস্তক হতে এ বিষয়টি আরও সুন্দর ও ভালোভাবে আয়ত্ত করে নিবে এবং আমার লেকচারটি বারবার শোনার চেষ্টা করবে। তাহলে অবশ্যই তোমরা এই বিষয়টি সম্পর্কে অধিক জ্ঞান অর্জন করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, যারা অনলাইনে আছো এবং যারা নেই, প্রত্যেকেই আমার এই লেকচারটি পরবর্তী সময়ে মনোযোগ সহকারে শুনবে। তাহলে এ বিষয়টি সম্পর্কে তোমাদের ধারণা আরও সুস্পষ্ট ও মজবুত হবে। তোমাদের সকলের সুস্বাস্থ্য এবং সারা বিশ্বের তথা আমাদের দেশের সর্বসাধারণের মঙ্গল কামনা করে করোনা হতে সকলের মুক্তির প্রত্যাশা রেখে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।